সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। শ্রেয়া এবার রাগী চোখে একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ঠান্ডা গলায় বলল, ইঞ্জেকশন যেহেতু দিব সেহেতু হালকা হলেও ব্যথা তো পাবে। আপনি যত বড় ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দেন না কেন? নিহান বুঝলো শ্রেয়া রেগে গেছে, যা ওর কথার ধরন দেখে বোঝা যাচ্ছে। ছোটবেলা থেকেই ইঞ্জেকশনকে চরম লেভেলের ভয় পায় সে। ডাক্তার হয়েও এ পর্যন্ত কাউকে নিজ হাতে ইঞ্জেকশন দিতে পারেনি, অন্য ডাক্তার অথবা নার্সকে দিয়ে কাজ সারিয়েছে। এক কথা বলতে ইঞ্জেকশনকে ওর ফোবিয়ায় আছে বলে ধরা যায়। যেমন অরিন ওর কোলে, তবুও ওর হাত কাঁপছে, অথচ এখনও অরিনকে ইঞ্জেকশন দেওয়াই হয়নি। অনিমা পাশ থেকে সবটা দেখছে, নিহানের কাঁধে হাত রেখে বলল, অরিনকে ইঞ্জেকশন দিতে দিন, ভয় পাবেন না, কিছু হবে না ওর। নিহান অনিমার দিকে চোখ তুলে তাকালো, শান্ত হলো হৃদয়, মাথা নাড়িয়ে সম্মতি জানালো, যেন এই মুহূর্তে ইঞ্জেকশন থেকে সব চিন্তা, ভয়, আতঙ্ক সব কিছুই হাওয়ায় মিলিয়ে গেছে, কিংবা দৌড়ে পালিয়ে গেছে নিহানের থেকে। অনিমার কথা শুনে মনে সাহস নিয়ে বলল, আপনি আপনার কাজ করুন। শ্রেয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ইঞ্জেকশন নিয়ে এগিয়ে গেল অরিনের দিকে। এটা দেখে নিহান অরিনের চোখ হাত দিয়ে ঢেকে রাখলো, সাথে নিজের চোখগুলো খিসে বন্ধ করে রাখলো। কিছুক্ষণ বাদে অনিমা বলল, শেষ, এবার চোখ খুলুন। নিহান অবাক হয়ে প্রথমে অরিনের দিকে তাকালো, নিহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হয়তোবা নিহানের করা ব্যবহারগুলো অরিনের ছোট্ট ব্রেন বুঝতে পারেনি। নিহান টানা 5 মিনিট প্রখর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে, কান্না করার অপেক্ষায়। কিন্তু নিহানের অপেক্ষাকে বৃথায় ফেলে অরিন কাদার বদলে হাসি দিল একটা। নিহান অবাক হয়ে বলল, ও কান্না করলো না কেন? ইঞ্জেকশন দেননি? শ্রেয়া হেসে বলল, দিয়েছি, তবে আপনার মেয়ে বোধহয় তার বাবার করা কাণ্ড দেখে হেসে দিয়েছে। দেখলেন, আমার মেয়ে পুরো আমার মতো হয়েছে, ইঞ্জেকশনকে ভয়ই পায় না। অনিমা ঠোঁট টিপে হাসলো। কে ইঞ্জেকশনে ভয় পায় আর কে পায় না সেটা সে একটু আগেই বুঝে গিয়েছে। আপনি হাসছেন কেন? কিছু না, এমনি। আচ্ছা, আপনি তো দেখেছেন না অরিন আমার দিকে তাকিয়ে হেসেছে, নাকি আমি ভুল দেখেছি? না, আপনি ভুল দেখেননি, অরিন আপনার দিকেই তাকিয়ে হেসেছে। নিহান আফসোসের স্বরে বলল, ইস, অরিনের হাসিটা ক্যাপচার করে রাখা উচিত ছিল। মেয়েটা এমন জায়গাতে এসে হাসলো, বাসায় তো হাসতে পারতাম, তাহলে ছবিটা তুলতে পারতাম। ধুর। সমস্যা নেই, পরের বার যখন হাসবে তখন আপনার জন্য ছবি তুলে রাখবো। যাই হোক, আপনি যাবেন কিভাবে? নিচে গাড়ি রাখা আছে। বাহ, বেশ ভালো করেছেন। আমার কিছু কাজ ছিল, নইলে সাথে যেতাম। সমস্যা নেই, আপনি আপনার কাজ ছেড়ে আসুন। অনিমা কেবল অরিনকে দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছিল, আর রহিমা ঘর ঝাড়ু দিচ্ছিল। আপা, এইটা কি? অনিমা ঘুরে তাকালো রহিমার হাতের দিকে। ওই দিনের ডায়েরিটা কোথায় ছিল এটা? এতদিন অনেক খুঁজেছে কিন্তু পায়নি। ভেবেছে নিহান হয়তোবা এটা অন্য জায়গায় রেখে দিয়েছে। ডায়েরিটা হাতে নিয়ে বলল, কোথায় পেলেন এটা? আলমারির তলে ছিল, এইমাত্র বাহির করলাম। এইটা মানে নিহান ভাইয়ার জিনিস, অনেকবার ওনারে এইটা মধ্যে লিখতে দেখছি। আচ্ছা, আপনি কাজ করুন, আমি নিহান আসলে ওনাকে দিয়ে আসবো। আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, আমি যাই। আচ্ছা, যান। রহিমা যেতেই অনিমা ডায়েরিটার দিকে তাকালো। কালো ছোট্ট ডায়েরি, মলাটে আবার বেঁধে রাখার বেল্ট আছে। এই ডায়েরিতে কি আছে? নিহান প্রায় সময় ডায়েরি নিয়ে কি করত? ওনার প্রাক্তন প্রেমিকা সম্পর্কে লিখত বুঝি? মনের সব দুঃখ, কষ্ট, অভিমান, ডাক এগুলোই কি জমা করে রাখতো এই ডায়েরিতে? অনিমা মলাটের বেলটা খুলল, হঠাৎ মস্তিষ্ক হানা দিল। কি করছে সে? অন্য একজনের পার্সোনাল ডায়েরি খুলে পড়ছে? এতটা অধপতন কবে কোন সময় হলো তার? না না, এভাবে অন্য কারো জিনিসে হাত দেওয়া উচিত না। কিন্তু মন বলছে কি হবে দেখলে? ওর তো অধিকার আছে দেখার। আর তাছাড়া ওই মেয়েকে দেখতে অনেক ইচ্ছা করছে, যাকে একজন পুরুষ 15 বছর ধরে ভালোবেসে এসেছে, তাও কিনা নিহানের মতো মানুষ। মনকেই প্রাধান্য দিল অনিমা। ওপরের কভার খুলতেই দেখলো স্কেচ করা ছবি আঁকা। একটু ভালো করে লক্ষ্য করতে চমকে উঠল। এগুলো তো ওর ছোটবেলার ছবি। নিহান কিভাবে ওকে ছোটবেলা থেকে চেনে? বাসের সিটে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে গানগুলোকে অনুভব করা অনিমার মুহূর্ত, ছাদের গাছগুলোতে পানি দেবার মুহূর্ত,
হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে কান্না করার মুহূর্ত, হাসতে থাকার মুহূর্ত, সবগুলোর ছবি নিহান এঁকে রেখেছে এখানে। কয়েক পেজ উল্টাতেই দেখলো ছোটদের মতো গোটা হাতের লেখা, তাতে লেখাটায় চোখ বুলালো। আমি আপনাকে মিস করছি অনিমা। লেখাটা পড়তেই ভ্রু কুঁচকে এলো। পরের পেজ উল্টাতেই দেখলো আপনি বলেছিলেন আমাকে ডায়েরিতে যাতে আমি আপনার সব আনন্দকর মুহূর্তগুলো লিখি, পরবর্তীতে দেখা হলে যেন আপনাকে দিই, কিন্তু আমি আনন্দকর মুহূর্তগুলো মনে করতে পারছি না। আপনি বলেছিলেন চোখ বন্ধ করলে যে মুহূর্তটা চোখের সামনে ধরা দিবে সেটাই সব থেকে আনন্দের মুহূর্ত। আমি চোখ বন্ধ করলেই বারবার আপনার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসে। তাহলে কি ধরে নেব আপনার সব থেকে আনন্দকর মুহূর্তগুলো আপনার সাথে কেটেছে, যার কারণে অন্যান্য আনন্দকর মুহূর্তগুলো চোখের সামনে ধরা দিচ্ছে না? অনিমা, আপনি কি জানেন আপনি আমার লাইফে এক ঝাঁক জনকের মতো ছিলেন। আমি যে সময় বিপদে পড়তাম আপনি এসে বাঁচাতেন, আমায় সাহায্য করতেন। বিয়েতে আমি তাকে সাহসী করে তুলেছেন। আপনি আমার ডাক্তার হওয়ার পিছনে বাবা মার পর আপনার অবদান ছিল সবচেয়ে বেশি। আপনি হয়তো অবাক হচ্ছেন কথা শুনে, তাই না? আচ্ছা বেশ, আপনাকে বুঝিয়ে বলছি। বাবা মার ঝগড়ার মধ্যে আমি যখন বেড়ে উঠছিলাম তখন আমার মাঝে একটা সত্তা বেড়ে উঠছিল, স্বার্থপর, পাথরের মতো কঠিন, রাগী মনের, চুপচাপ স্বভাবের সত্তা। আর তারপরই আমার জীবনে আপনার আগমন ঘটল। আপনার আগমনটা ঝড়ের থেকেও প্রখর শক্তিশালী ছিল। ঝড় সবকিছু উড়িয়ে নেবার পর হালকা হলেও থেকে যায়। যেসব জিনিসের অস্তিত্ব যা সে উড়িয়ে নিয়েছে, আপনার আগমনে ঝড়ের মতো আমার সেসব বাজে অভ্যাসও আমার থেকে উড়িয়ে নিয়ে গেছে। একটা কণা আমার মাঝে নেই সেসব অস্তিত্বের। আর আপনি তো নিশ্চয়ই জানেন একজন ডাক্তার হতে হলে তাকে আগে কোমল স্বভাবের মানুষ হতে হয়। রোগীদের রোগ সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার জন্য তাকে আগে রোগীর সাথে ভালোভাবে মিশতে হয়। আমি যদি আগের মতো থাকতাম তাহলে আমার কাছে একটা রোগী আসতো না, বেয়াদব ভেবে চলে যেত। আপনি আমার সেসব মুহূর্তের সাক্ষী, যেসব মুহূর্ত আমি আপনি ছাড়া আর কারোর সাথে ভাগাভাগি করতে চাই না। আপনি যেমন আমাকে সব রকম পরিস্থিতিতে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন, আমার মনের সাহস জুগিয়েছেন, তেমনি করে যদি সম্ভব হয় তাহলে আমিও আপনার পাশে থাকবো, সাহায্য করব, আপনার মনের সাহস জোগাবো। এর জন্য যদি সারা পৃথিবীর মানুষের সাথে আমাকে যুদ্ধ করতে হয় আমি এতেও রাজি। শুধু আপনি আমার পাশে থাকবেন। যে করেই হোক আপনাকে খুঁজে বের করবো আমি, যে করেই হোক। আমি আমার কথা রেখেছি, আপনাকে খুঁজে বের করেছি। 15 বছর আগের চেহারা আর এখনকার চেহারা খুব বেশি তফাৎ না থাকলেও আগের মতো এখন আপনার চেহারায় চঞ্চল ভাবটা নেই। কেমন যেন শান্ত হয়ে গেছেন আপনি, চেহারায় খুশির ছাপ নেই, ঠিক আগের মতো। আমি জানি না আর এসবের কারণ কি, তবে আমি কথা দিচ্ছি আপনাকে আগের মতো হাসিখুশি রাখার চেষ্টা করব। চঞ্চলতা ফিরিয়ে না আনতে পারলেও ঠোঁটের কোনো হাসি তো আনতে পারবো। আমি জাস্ট সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, আপনার হাসি দেখার জন্য। অনেক মিস করছি আপনার হাসিটাকে। আমাকে একটু ভালোবাসলে কি হয় অনিমা? আপনি জানেন আমি আপনার মায়া আটকে গেছি। আমি চাই চিরকাল আপনাকে আসক্ত হতে, আপনাদের ডুব দিতে। আপনি আমার মায়ায় কবে পড়বেন, কবে আমাকে ভালোবাসবেন? অনিমা লেখাটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। ডায়েরির বাকি পেজগুলো উল্টালো, আরও অনেক কিছু লেখা, আর সেটা অনিমাকে নিয়েই। ঘুমন্ত অরিনকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। বসা থেকে উঠে কয়েক পা এগিয়ে ডায়েরিটা যেখানে ছিল সেও ড্রয়ারে রেখে দিল। ইস, কি বোকা সে! মাহিরকে চিনতেই পারেনি, অথচ মাহির ঠিকই চিনে নিয়েছে তাকে। আর সবচেয়ে বড় কথা হলো এতদিন সে নিজেকে নিয়েই হিংসা করছিল, নিজেকে নিজেই বকছিল। রাগে মাথার 2 হাত দিয়ে মাথার চুলগুলোকে এলোমেলো করতে লাগলো। কি হচ্ছে অনিমা, আপনি এমন করছেন কেন? কথাটা শুনেই অনিমার সামনে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে অনিমার দিকে তাকিয়ে। শরীর খারাপ লাগছে আপনার? অনিমা কয়েক পা এগিয়ে গেল নিহানের দিকে, চোখে চোখ রেখে বলল, কিছু না, এমনি মাথা ব্যথা করছিল। মাথা ব্যথা করছে? জ্বর এলো? বলেই অনিমার কপালে হাত ছোয়ালো। কই না তো, টেম্পারেচার তো ঠিকই আছে। আপনি যান, ফ্রেশ হন, আমার মাথা ব্যথা একটু পরেই চলে যাবে। শিওর? নইলে পেইন কিলার খেয়ে নিব। নিহান তার জামা কাপড় আলমারি থেকে বের করে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ পেছন থেকে অনিমা বলে উঠল, মাহির,
মাহির নামটা শুনতেই চমকে নিহান পেছনে তাকালো। অনিমা আবারও বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আমাকে আগে কেন বললে না যে আপনি ছোটবেলার পিচ্চি মাহির, যে কারোর ধমক শুনলেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিত, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে লাল করে ফেলতো মেয়েদের মতো। নিহানের চোখ বড় বড় হয়ে গেছে বিস্ময়ে। হাত থেকে তোয়ালে কাপড় সব মাটিতে পড়ে গেছে অলরেডি। আপনি কিভাবে? সেটা বড় কথা না, বড় কথা হলো আমি আপনাকে চিনে ফেলেছি। আমাকে বললে কি হতো? আপনাকে আগে বললে আপনি আমাকে বিয়ে করতে রাজি হতেন না, কারণ আপনি আগেই বলেছিলেন যে আপনি আমাকে ছোট ভাইয়ের নজরে দেখেন। তাও আপনার বলা উচিত ছিল, আমাকে জানানো উচিত ছিল আপনার। এতদিন আপনাকে আমি আননোন পার্সনের মতো ট্রিট করে এসেছি। আমার ডায়েরি পড়েছেন তাই না? হুম। এভাবে কারো পারমিশন ছাড়া তার ডায়েরি পড়া কি ঠিক? অনিমা হেসে বলল, হ্যাঁ ঠিক না, এটা অন্যায়, বাট ডায়েরিটা কিন্তু আপনি আমার জন্যই লিখেছিলেন। অনিমার কথা শুনে নিহান মাথা নিচু করে হেসে দিল। আপনি এখন আমার থেকে লম্বা হয়ে গেছেন, আগে আমার অর্ধেক ছিলেন। মোটেও না, আমি কোনোদিনই আপনার অর্ধেক ছিলাম না, জাস্ট সামান্য খাটো ছিলাম আপনার থেকে। ওই একই হলো, আমার থেকে তো ছোট ছিলেন। তাই তো বলি, আমার এত কিছু আপনি জানেন কি করে? আমি ফার্স্টে আপনাকে স্টকার ভেবেছিলাম। নিহান চোখ ছোট করে বলল, ডাক্তার বলছে স্টক করে? না, বাট আপনি করেন ভেবেছিলাম। যেভাবে আমার সব কিছু বলে চমকে দিয়েছিলেন আমাকে, আমার জায়গায় যে কেউ থাকলেই ভাবতো যে আপনি তাকে ফলো করছেন। আচ্ছা, মেনে নিলাম আপনার কথা। অনিমা নিহানের কাছে গিয়ে গলা ধরে টেনে বলল, আমি অনেক খুশি হয়েছি জেনে যে আপনি ছোট্ট মাহির। আমার তো বিশ্বাসই হচ্ছে না মাহির এত বড় হয়ে গেছে। হেসে কথাটা বলতেই দেখলো নিহান এক দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে আসে। অনিমা বুঝলো সে কথা বলতে বলতে নিহানের একদম কাছে চলে এসেছে, যে একে অপরের নিঃশ্বাস শুনতে পারছে। অনিমা আশেপাশে তাকিয়ে পিছাতে লাগলো নিহানের থেকে। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি। বিছানার কাঠের সাথে বাড়ি লেগে পড়ে যেতে নিলেই নিহান তার বলিষ্ঠ পুরুষালী হাত দ্বারা অনিমার কোমর ধরে ফেলল। অনিমা ভয়ে নিহানের শার্ট দু হাতে খামচে ধরল, চোখ মুখ খিচেই বলল, ছেড়ে দেবেন না প্লিজ, নইলে পড়ে যাব। নিহান অনিমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছেড়ে দিব কে বলল? নিহানের কথা শুনেই অনিমা চোখ দুটো খুলল। নিহানকে এত কাছে দেখে বুক ধক করে উঠল। দূরে সরার জন্যই তো সরে আসতে চেয়েছিল, কিন্তু তার বদলে নিহানের আরও কাছে এসে পড়েছে। এভাবে যে আমার কাছে আসছেন, কাজটাকে ঠিক করছেন অনিমা? সেদিন আমার ঠোঁটে চুমু খেলেন, আর আজ? নিহান কিছুক্ষণ চুপ থেকে অনিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলো। অনিমার ঠোঁটের দিকে কিছুক্ষণ নেশার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনি কি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন? মোটেও কাজ করবেন না। আমি নিজেকে কন্ট্রোলে রাখছি বলে ভাববেন না সবসময় কন্ট্রোলে রাখবো। একদিন কন্ট্রোললেস হয়ে গেলে আই গেস বিষয়টা আপনার জন্য শুভকর হবে না। কথা শুনেই অনিমা তড়িৎ গতিতে সরে এলো। আমি মোটেও ইচ্ছা করে এমনটা করিনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আপনাকে ধরতে বলেছে কে? পড়লে খাটেই তো পড়তাম। নিহান বুকে হাত গুজে বলল, বেডে অরেঞ্জ শুয়ে আছে, সে খেয়াল কি আছে আপনার? পারলে তো ওর উপরে পড়তেন। আর আজকেরটা না হয় অ্যাক্সিডেন্ট, বাট সেদিনের কেসটা কি ছিল? ওটা ভুলবশত হয়েছিল। কথাটা কানে যেতেই অনিমার সেদিনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এখনও কি উত্তর দেবে? সেদিনের কিসটা যে ভুল বশত না ইচ্ছাকৃতভাবে দিয়েছে ওইটা তো সে নিজেও জানে না। হুট করে না শোনার ভান করে বলল, আমাকে যে মারিয়া ডাকলো শুনতে পেরেছেন? না। আমি শুনতে পেরেছি, ও আমাকে ডেকেছে। আমি যাচ্ছি, আপনি ফ্রেশ হতে যান। বলেই রুম থেকে বেরিয়ে এলো। অনিমার যাওয়ার দিকে হেসে ফ্লোর থেকে জামা কাপড় উঠিয়ে ওয়াশরুমের ভেতর চলে গেল। রুম থেকে বেরিয়েই একটা বড় শ্বাস নিল অনিমা। গালে হাত দিতে দেখলো গরম হয়ে গেছে। আগের নিহানের সাথে এখনের নিহানের বিস্তর তফাৎ খুঁজে পাচ্ছে। কোনো মিলই নেই দুজনের মধ্যে। কেন ওই দিন সে কিস করতে গেল নিহানকে? ধুর। ভাবি একা একা কি বিড়বিড় করছো? হ্যাঁ। মারিয়া অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা বিষয়টা বুঝে বলল, তেমন কিছু না।
তুমি এলে যে, কোনো দরকার? না, এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম চোখ বন্ধ করে কি বিড়বিড় করছো, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা। ভাইয়া কি এসেছে? হ্যাঁ, একটু আগেই ফ্রেশ হচ্ছে। আমি গেলাম। হুম। মারিয়া চলে যেতেই অনিমা কি করবে বুঝলো না। রুমে আবার ফেরত যাবে? না, এর থেকে রান্নাঘরে যাওয়াই ভালো ভেবে রান্নাঘরে গিয়ে দেখলো রহিমা খালা পেঁয়াজ কাটছে। অনিমাকে দেখে রহিমা অবাক হয়ে বলল, এ কি আপা, আপনি এইখানে কেন? কিছু লাগবো? না। তাইলে আজকে আপনি কি রান্না করবেন? খালাম্মা কইলো মাছ ভুনা করতে, এই জন্য ওই পেঁয়াজ কাটতেছি। আপনি কি অন্য কিছু খাইবেন? না না, মাছ ফ্রিজ থেকে বের করেছেন? করছি, বেসিনের পানিতে ভিজাইয়া রাখছি। তাহলে আমি এক কাজ করি, মাছ ভেজে দিই, আপনার কাজ আগাবে। এ কি কন আপা, আপনি মাছ ভাজবেন? নিয়ান ভাইয়া শুনলে রাগ করব। আরে রাগ করবে না, আর অরিন এখন ঘুমাচ্ছে, একা একা বসে থেকে কি করব? রহিমা অবাক হয়ে বলল, আপনি বাচ্চাদের একা রুমে দিয়ে আসেন। একা কই, আপনার ভাইজান আছে না, উনি দেখে রাখবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নিহান রুমে ঢুকলো, দেখলো অনিমা ঘুমিয়ে গেছে, তাই সে নিজেও বিছানার অপর পাশে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল নিহানের। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। জানালার বাইরে তাকিয়ে থেকে অনিমার দিকে তাকাতেই দেখলো অনিমা কানে হাত রেখে কাঁপছে। নিহানের ভ্রু কুঁচকে এলো, শোয়া থেকে উঠে অনিমার কাছে গেল। অনিমা, কি হয়েছে? নিহানের কণ্ঠ পেতেই চোখ খুলল। কিছু না। কিছু না হলে এইভাবে কাঁপছেন কেন? অনিমা কিছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। নিহান কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এখন অনিমা অস্বাভাবিক আছে, তাই আর কিছু না ভেবে নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। অনিমার দিকে ফিরেই শুয়েছে, অনিমাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ বাদেই আবার বিদ্যুৎ চমকাতেই কেঁপে উঠল অনিমা। নিহান হাত বাড়িয়ে দিয়ে বলল, ভয় লাগলে আমার হাত ধরতে পারেন। অনিমা ফিরে নিহানের দিকে তাকালো। নিহান ইশারায় হাত ধরতে বলল। আমি ভয় পাচ্ছি না। বলতে না বলতে আবার বিদ্যুৎ চমকাতে অনিমা নিহানের হাত শক্ত করে চেপে ধরল। নখের আঁচড় নিহানের হাতে লাগতেই নিহান ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। পরক্ষণে ব্যথাটাকে সহ্য করে নিজেও অনিমার হাত চেপে ধরে বলল, ভয় পাবেন না, আমি আছি। সকালে ঘুম ভাঙতেই অনিমা পাশে তাকাতে নিহানকে চোখে পড়ল। কিছুক্ষণ নিহানের দিকে তাকিয়ে উঠতেই যাবে, হঠাৎ চোখ পড়ল নিহানের হাতের দিকে। আঙ্গুলগুলোর নিচে নখের আঁচড়ের দাগ দেখে ভ্রু কুঁচকে এলো অনিমার। রাতে যখন হাত ধরেছিল তখনই নখের দাগ বসে গেছে ভেবে নিজের হাতের দিকে তাকাতেই দেখলো নখের কাছে রক্ত জমে আছে। অনিমা নিজেকে বকলো। ভালো করে নিহানের হাতের দিকে তাকাতেই দেখলো নখের আঁচড়টা অনেক গভীর। লোকটা সে সময় বলল না কেন যে তার লাগছে, চুপচাপ সহ্য করে গেছে ব্যথাকে। নিহানের ঘুম ভাঙতে দেখলো অনিমা তাকিয়ে আছে নিহানের দিকে। এ কি, আপনি উঠলেন কখন? শোয়া থেকে উঠে বসতে বসতে কথাটা বলল। অনিমা কিছু না বলে পাশের সাইড টেবিলের ড্রয়ার থেকে বক্স বের করলো। বিছানা থেকে উঠে নিহানের সামনে গেল। হাঁটু গেড়ে মাটিতে বসে নিহানের হাত নিজের কাছে নিয়ে অয়েনমেন্ট লাগাতে লাগাতে বলল, আমি যে আপনার হাত খামচি দিয়ে ধরেছিলাম, বললেন না কেন? টের পাইনি। অনিমা ইচ্ছে করে নিহানের খামচি দেওয়ার জায়গায় হাত দিয়ে চাপ দিতেই ব্যথায় চোখ মুখ কুঁচকে নিহান বলে উঠল, চাপ দিচ্ছেন কেন? ব্যথা পাচ্ছি তো। আপনি না টের পাননি, তাহলে এখন ব্যথা পাচ্ছেন কেন? মিথ্যা কথা বলবেন না, আপনি ইচ্ছা করে চুপ করে থেকেছেন, নিজের ভালো তো পাগলও বোঝে। নিহান শান্ত কণ্ঠে বলল, আপনার হাত ছেড়ে দিলে আপনি ভয় পেতেন। ভয় পেলে পেতাম। নিহান একটা শ্বাস ফেলে বলল, কাঁপছিলেন, আমি ঘুমাতে পারছিলাম না, নিজের ঘুমের জন্য চুপ থেকেছে। অনিমা কিছু না বলে ব্যান্ডেজ লাগিয়ে দিল। অনিমা ঘর গোছাচ্ছিল, ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো রাত 8টা বাজে। এতক্ষণে তো নিহান এসে পড়ে, তাহলে আজ আসতে এত দেরি করছে কেন? ভাবতে ভাবতেই অনিমার মোবাইলে কল এলো। নিহান ফোন করেছে, কল রিসিভ করে বলল, আপনি এত দেরি করেছেন কেন নিহান? রাত 8টা বাজে, এখনো আপনার আসার কোনো নামগন্ধ নেই। আপনি কি অনিমা? অপরিচিত কণ্ঠ শুনে অনিমার গলা শুকিয়ে এলো। জি, কিন্তু আপনার কাছে
এখানে একটু আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার সিটে যিনি ছিলেন ওনার পকেট থেকে ফোনটা পাওয়া, কল লিস্টে দেখলাম আপনার নাম্বার আগে, তাই কল করলাম। কথা শুনেই অনিমার হাত থেকে ফোন পড়ে গেল। পাশেই মারিয়া বসেছিল, অরিনের সাথে খেলছিল। অনিমার এমন আচরণ দেখে অনিমার কাছে এসে বলল, কি হয়েছে ভাবি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিহান, ভাইয়ার কি হয়েছে? অনিমা, মারিয়া আর মুক্তা বেগম হাসপাতালের চেয়ারে বসে আছেন। অনিমা এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। মারিয়া অনিমা আর তার মাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ বাদেই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। মারিয়া দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলল, পেশেন্টের কি অবস্থা? আমরা আমাদের মতো চেষ্টা করেছি, এখন জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করা লাগবে, এছাড়া আর কিছু বলতে পারছি না। মুক্তা বেগম বললেন, কেবিনে যাওয়া যাবে? এখন যাওয়া যাবে না, পরে যেতে পারবেন, তবে যে কোনো একজন যেতে পারবেন। বলেই চলে গেল। অনিমা নিহানের সামনে বসে আছে, মুক্তা বেগমই পাঠিয়েছেন। মেয়েটার চেহারা দেখা যাচ্ছিল না, তাই ভাবলেন অনিমাকে নিহানের কেবিনে পাঠালেই ভালো হবে। নিহানের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, সারা হাতে পায়ে প্লাস্টার করা। অনিমার কান্না পেল খুব। কান্নাটাকে থামিয়ে নিহানের হাত ধরে বলল, উঠে পড়ুন প্লিজ, আমি আপনার জন্য ওয়েট করছি। আপনাকে আমার অনেক কিছু বলা বাকি আছে। আপনাকে এখনো বলা হয়নি যে আমিও আপনাকে ভালোবাসি। আমি আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছি। আপনি তো ডায়েরিতে লিখেছিলেন আমার জন্য সারা জীবন অপেক্ষা করবেন। এখন আমার মুখে ভালোবাসি না শুনেই চলে যাচ্ছেন, এটা একদমই ঠিক না। আমার মনে অনুভূতি জমিয়ে এখন এখন আমার থেকে দূরে চলে যাচ্ছেন। আপনার মতো কেউ আমাকে ভালোবাসেনি, নিজের বাবাও না। প্লিজ আপনি সুস্থ হয়ে উঠুন, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি তো চেয়েছিলেন অরিনের জন্মদিন পালন করতে, অরিনের মুখে বাবা ডাক শুনতে, তাহলে এখন কেন আমাকে আর অরিনকে ছেড়ে চলে যাচ্ছেন? প্লিজ উঠুন, প্লিজ, ভালোবাসি আপনাকে। সকালে নিহানের চোখ খুলল। পাশে অনিমা ঘুমিয়ে পড়েছিল। সারা রাত কেঁদে ভোরের দিকে ঘুমালো। নিহানের নড়াচড়ায় অনিমার ঘুম ভেঙে গেল। ঠিক আছেন আপনি? ব্যথা হচ্ছে কোথাও? ডাক্তারকে ডেকে আনছি। বলে চলে যেতে নিলেই নিহান হাত ধরে ফেলল। অনিমা চেয়ারে বসলো নিহানের সামনে। নিহান দুর্বল কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন অনিমা? চোখ মুখ কেমন লাগছে কেন? অনিমার কান্না পেল। লোকটা এ অবস্থায়ও তার খোঁজ খবর নিচ্ছে, ভালো আছে কিনা তা জিজ্ঞেস করছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। কি গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছি নাকি? মোবাইলে কল এসেছিল, সেটা ধরতে যেতেই দেখলাম একটা বাচ্চা আমার গাড়ির সামনে চলে এসছে। বাচ্চাটাকে বাঁচানোর জন্যই। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনি অ্যাক্সিডেন্ট করে বসলেন? অনিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি। নিহান প্রথমে ভাবলো ভুল শুনেছে, তাই বলল, কি বললেন? শুনিনি। আপনাকে ভালোবাসি। নিহান অবাক হয়ে বলল, আপনি সত্যি বলছেন? মিথ্যা বলছেন না? অনিমা নিহানের কপালে চুমু দিয়ে বলল, এখন বিশ্বাস করেছেন? নিহান উপর নিচ মাথা নাড়ালো। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ভালোই করেছে, নইলে আপনার মুখে ভালোবেসে শুনতে পেতাম না। অনিমা রেগে নিহানের বুকে মারল। নিহান ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে বলল, অনিমা, আপনি সবসময় আমার ব্যথার জায়গাতে মারেন। সকলে খামচে তোমার জায়গা মারলেন, আর এখন বুকে। অনিমা নাক ফুলিয়ে বলল, বেশ করেছি। প্রায় 3 বছর পর নিহান অরিনকে নিয়ে হাঁটছে। পাশেই অনিমা। অরিন বায়না ধরেছিল ওকে ঘুরতে নিয়ে যাবার জন্য। অরিন নিহানের ঘাড়ে বসে আছে। আর কিছুক্ষণ বাদেই বাবা মেয়ে হাসিতে মেতে উঠছে। নিহান কৌতুক বলছে আর অরিন তা শুনে হাসছে। অনিমাও নিহান আর অরিনের খুনসুটি দেখে হেসে দিয়েছে। হঠাৎ অনিমার বাবার সাথে দেখা হয়ে গেল রাস্তায়। অনিমার বাবা অবাক হয়ে অনিমা আর নিহানকে দেখছে। নিহান অনিমাকে বলল, আপনি আমার বাবার সাথে কথা বলুন, আমি অরিনকে আইসক্রিম কিনে দিচ্ছি। আইসক্রিম খেতে চেয়েছে। অনিমা সম্মতি জানালো। অনিমা জানে নিহান মিথ্যা বলছে। অরিন আইসক্রিম খেতে চায়নি, বরং অনিমাকে ওর বাবার সাথে একান্ত সময় কাটানোর জন্যই নিহান এ কথা বলেছে। অরিন আইসক্রিমের কথা শুনে খুশি মনে বাবার সাথে চলে গেছে। কেমন আছিস মা? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? ভালোই আছো, তোমার আদরে মেয়ের সাথে আছো, খারাপ থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু তোমার আচরণে কোনোদিন তা প্রকাশ পায়নি। তুমি সবসময় তিথিকেই বেশি গুরুত্ব দিয়েছো আমার থেকে।
আসলে তুমি কোনোদিন আমাকে মেয়ে হিসেবে ভাবোইনি। আমি তোমার নিজের মেয়ে হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে গেছো। অথচ নিহানকে দেখো, অরিনকে কত সুন্দর করে লালন পালন করছে। জানো, অরিনের কোনো কাজ আমার করা লাগে না, সব নিহানই করে। নিহানকে দেখে কেউ বুঝতে পারবে না অরিন যে তার নিজের মেয়ে না। ওদের দেখেই আমি বুঝেছি বাবা মেয়ের সম্পর্ক শুধু রক্তের হলেই হয় না। আমি তো কোনো দিনও আমার বাবার ভালোবাসা পাইনি, কিন্তু আমার মেয়েটা পাচ্ছে, আর এতেই আমি অনেক খুশি। নিহান আমাকে একটা পরিবার দিয়েছে, সেখানে আমি একটা মা পেয়েছি, ছোট বোন পেয়েছি, আর নিহানের মতন স্বামী পেয়েছি। আল্লাহ আমার কপালে এত সুখ রেখেছিল সেটা আমি জানতামই না। আমি অনেক সুখে আছি। কথাগুলো শুনে অনিমার বাবার নিজেকে নিজের কাছে বড্ড অপরাধী লাগছে। আসলেই প্রথম স্ত্রী মারা যাবার পর অনিমাকে কোনো দিন মেয়ের স্নেহ দেয়নি, ভালোভাবে তাকায়নি মেয়েটার দিকে। লজ্জা লাগছে অনিমার সামনে দাঁড়িয়ে থাকতে, তবুও মুখ ফুটে বলল, আমাকে ক্ষমা করে দে মা। অনিমা হেসে বলল, কবে ক্ষমা করে দিয়েছি? তুমি আমাকে তোমার মেয়ে না ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে আমার বাবা হিসেবে ভেবে এসেছি। আর বাবারা যেমনই হোক না কেন, তাদের প্রতি কোনো অভিযোগ রাখতে নেই মনে। আব্বু, তুমি এখানে আর আমি তোমাকে পুরো রাস্তা খুঁজে বেড়াচ্ছি। কথাটা বলেই তিথি সামনে তাকাতে অনিমাকে দেখলো। আপু, ভালো আছিস? হুম। দুলা ভাই কোথায়? ওনাকে আমার কিছু কথা বলার ছিল। অনিমা দেখিয়ে দিতেই তিথি গেল। নিহান তাকিয়ে আছে। অরিন আইসক্রিম খেতে খেতে বলল, আব্বু, এই মেয়েটাকে? নিহান হেসে বলল, তোমার আন্টি। কি? তিথি হেসে দিল অরিনের কথা শুনে। আমি তোমার আন্টি। নিহানের দিকে তাকিয়ে বলল, ভয় পাবেন না, আমি আজ আপনাকে কোনো খারাপ কথা শোনাতে আসিনি। আপনি বলেছিলেন না, সবার জীবনে এমন এক মানুষের আগমন ঘটে যাকে দেখলে পুরো দুনিয়া থমকে যায়, সবার থেকে আপন মনে হয়। আমি সেই মানুষটাকে পেয়ে গিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় আপনাকে ভালোবাসি, কিন্তু পরে বুঝলাম অনিমার উপর হিংসা আর অপমান বোধ করেই আপনাকে আমার করতে চেয়েছিলাম। আপনার জন্য আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। ধন্যবাদ। নিহান হেসে বলল, তাই সে ছেলেটার নাম কি যে আমার শালীর মন চুরি করে নিল? তাহসেন। অনিমার দিকে তাকিয়ে বলল, আপু, সামনের মাসে আমার বিয়ে, তুই আসবি কিন্তু? অবশ্যই। বাসায় ফিরতে মুক্তা বেগম অরিনকে কোলে নিয়ে অনিমাকে বললেন, এই গরমে খুব কষ্ট হয়েছে না? অনিমা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। সোফায় বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি। নিহান মুখ ফুলিয়ে বলল, এটা একদমই ঠিক না। কই নিজের ছেলেকে আগে বলবে শরবত খাওয়াবে, তা না করে বৌমাকে আদর করছে। আমিও তো বাইরে থেকে ঘুরে এসেছি। নিহানের মা হেসে বললেন, আমার বৌমাকে নিয়ে হিংসা করা হচ্ছে, নিজের শরবত নিজে বানিয়ে খা। বলেই অরিনকে নিয়ে ভেতরে চলে গেল। অনিমা নিহানের মুখের দিকে তাকালো, হাসি আসছে ওর। একদম ঠিক হয়েছে। আমার নিজের মাই আমার জন্য শরবত বানায় না, আপনি তো হাসবেনই। অরিন মারিয়ার ঘরে শুয়েছে। তার আজকে ফুপুর সাথে থাকার ইচ্ছে হয়েছে। আর নিহান আর অনিমা বারান্দায় বসে আছে। অনিমার নিহানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। নিহান অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অনিমা, আপনার কি মনে হয় না অরিন একে একে বের উঠছে? ওর একজন খেলার সাথী প্রয়োজন। অনিমা কাঁধ থেকে মাথা উঠিয়ে নিহানের দিকে তাকিয়ে বলল, মানে চলুন অরিনের ভাই বা বোন আনার ব্যবস্থা করে, এ তোর বোরিংনেস কমবে। অনিমা কিছু বলল না। তাহলে কি আমি চুপ করে থাকাটাকে সম্মতির লক্ষণ ভেবে নেব? অনিমা লজ্জা পেয়ে নিহানের বুকে মুখ গুজল। নিহান হেসে অনিমাকে কোলে নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় শুয়ে কপালে চুমু দিল, চোখের পাতায় গালে চুমু দিল। অনিমার চোখের দিকে তাকিয়ে বলল, চলুন অরিনের খেলার সাথে আনার প্রসেসিং শুরু করি। আপনার মুখে কিছুই আটকায় না। নিহান হেসে অনিমাতে ডুব দিল।